নমস্কার। আজকে আমার অতিথি হিসেবে যিনি আছেন তাকে আপনারা সবাই চেনেন। তবে একটা আনুষ্ঠানিক পরিচয় করিয়ে দেওয়া ভীষণ রকম দরকার। উত্তর কলকাতার মানুষ, হিন্দু স্কুলে পড়াশোনা, তারপর প্রেসিডেন্সি কলেজ, তারপর গবেষণা এবং উচ্চশিক্ষার জন্য বিদেশে। দিল্লি স্কুল অফ ইকোনমিক্সে অধ্যাপনা, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের এক্সিকিউটিভ ডাইরেক্টর, ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ এর একটা লম্বা সময় ভারতবর্ষের দুজন প্রধানমন্ত্রীর মুখ্য আর্থিক উপদেষ্টা এবং একটি বেসরকারি ব্যাংকের চেয়ারম্যান। 2021 সালে তাকে আমরা পেয়েছি পশ্চিমবঙ্গ বিধানসভায় বালুরঘাট কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছেন। আজকে আমার অতিথি বিশিষ্ট অর্থনীতিবিদ, বিজেপির বিধায়ক ডক্টর অশোক লাহিড়ী। অশোকবাবু, আপনাকে স্বাগত। আপনার এই দীর্ঘ, এটাকে শৈলজানন্দ মুখোপাধ্যায়ের আত্মজীবনী আছে, যাত্রাপথের আনন্দগান। এই যে উত্তর কলকাতা হিন্দু স্কুল থেকে বালুরঘাট, ওই রবীন্দ্রনাথের গান আছে না, সব পথ এসে মিশে গেল শেষে তোমারও দুটি নয়নে। এটাই বোধহয় আপনার ক্ষেত্রে ভীষণ রকম অ্যাপ্রোপ্রিয়েট। আপনার কাছে হয়তো গুরুদায়িত্ব বর্তাবে কিছুদিনের মধ্যেই, হোপসো। তার আগে একদম রিয়েল তথ্য পরিসংখ্যানে চাই। পশ্চিমবঙ্গে বিধানসভায় সদ্য সমাপ্ত যে রাজ্য বাজেট, তাতে আমরা জানি সরকারই বলেছে 8 লক্ষ কোটি টাকার উপর দেনা রাজ্যবাসীর ঘাড়ে। আর যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাতে, তার মাথায় 81,000 টাকার দেনা। আপনি একজন বিশিষ্ট অর্থনীতিবিদ, এই কঠিন সময়ে রাজ্যের খোলললচে বদল করতে গেলে কি কি দাওয়াই দেওয়া প্রয়োজন বলে আপনার মনে হয়? একটা যেটা প্রথম কথা হচ্ছে, কারোর পিতৃদেব তার জন্য অনেক ঋণ রেখে যেতে পারে। আমরা শুনি না পিতৃ ঋণ শোধ করলেন। পিতৃ ঋণ যদি থাকে, তার সঙ্গে সঙ্গে যদি কিছু সম্পত্তিও থাকে, তাহলে আপত্তির কোনো কারণ নেই। তোমার পিতৃদেব তোমার জন্য যদি 1 কোটি টাকা রেখে যান আর 50 লক্ষ টাকা দিয়ে, না কোনো অসুবিধা নেই। তো এখন প্রশ্ন হচ্ছে, এই যে নতুন প্রজন্ম, যে শিশু জন্ম নিল, তার উপর যদি 80,000 টাকার একটা দেনা দেই, সেটা সঙ্গে সঙ্গে যদি শিল্প, উন্নত কৃষি, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, পরিকাঠামো বা ইনফ্রাস্ট্রাকচার দিতে পারতাম, তাহলে সেটা অনৈতিক হতো না। কিন্তু প্রশ্নটা একটু অনৈতিক হয়ে যায়। কারোর পিতৃদেব যদি খালি রসগোল্লা সন্দেশ খেয়ে খালি দেনাটাই রেখে যায় ছেলেপুলের জন্য, তাহলে ছেলেপুলের একটু আক্ষেপ হতেই পারে যে খালি দেনাই দিলে, কিছু দিলে না। তো আমার আপত্তি হচ্ছে যে পশ্চিমবঙ্গে অনেক সময় আমার মনে হয় যে নতুন প্রজন্মকে আমরা দেনার ধারে দিয়ে যাব, ভার দিয়ে যাব, কোনো উন্নয়নের চিহ্ন রেখে যাব না। এইটি আপত্তি। কিন্তু গুরুদায়িত্ব তো আপনার কাছে পড়বেই, বা রোড ম্যাপ জানতে চাইবে মানুষ আপনার কাছ থেকে। একজন অর্থনীতিবিদ হিসাবে এই ভেঙে পড়া অর্থনীতিকে শুধরে আবার ঠিক ট্র্যাকে নিয়ে আসার জন্য কি কি পদক্ষেপ নেওয়া আপনার জরুরি মনে হয়? হয়তো কিছু কঠোর দাওয়াইও দরকার। নিশ্চয়ই। প্রথম একটা বলি, সেটা খুব কোনো রকেট সায়েন্স নয়। অর্থনীতিতে একটা গোল্ডেন রুল আছে। গোল্ডেন রুলটা হচ্ছে, দেনা তুমি করতে পারো, কোনো অসুবিধা নেই। রসগোল্লা খাওয়ার জন্য দেনা করো না। বাড়ি বানাচ্ছ, রাস্তা বানাচ্ছ, তো গোল্ডেন রুলের মতলব স্থায়ী সম্পদ। এটা হচ্ছে যে রেভিনিউ অ্যাকাউন্টে খরচা করো না, যেটা ধার নেবে সেটা সম্পদ সৃষ্টি হবে। তো সেই গোল্ডেন রুল করতে এখন তো, যেমন পশ্চিমবঙ্গের একটা দেখছিলাম, যেহেতু ফিসক্যাল রেসপন্সিবিলিটি বাজেট ম্যানেজমেন্ট অ্যাক্ট আছে, কিন্তু অন্য কারোর আইন নয়, পশ্চিমবঙ্গ সরকারের আইন। তাতে ওদের ফিসক্যাল ডেফিসিট জিএসডিপি 3% বেশি হতে পারে না। আর সেখানে আমার মনে হয় এবার বাজেটে 2.07% রেভিনিউ ডেফিসিট হয়ে গেছে, কিংবা 2.05 কিংবা 0.3% আমার যতদূর মনে হয়। তাহলে কত রইল? 3% থেকে 2.03 যদি বাদ দাও, তোমার রইল মোটে 0.97%, 1%-এর কম।
তো 1% যদি খালি মূলধনী খাতে ব্যয় হয়, তাহলে উন্নয়ন কোথার থেকে হবে? তুমি পার্শ্ববর্তী উড়িষ্যার প্রদেশের উড়িষ্যা সম্বন্ধে আমি খুব গর্বিত। উড়িষ্যা কি সুন্দর উন্নয়ন হচ্ছে। 2021-22 বোধ হয় ওদের মাথা পিছু আয় আমাদের থেকে এগিয়ে গেছে, এখনো এগিয়ে আছে। উড়িষ্যায় মূলধনী বিনিয়োগ কত জানো? জিএসডিপি 6%, আমাদের থেকে 6 গুণের বেশি। তো মূলধনী খাতে যদি পশ্চিমবঙ্গ সরকার কোনো পয়সাই খরচ না করে, তাহলে রাস্তাঘাট, সেচ ব্যবস্থা, জল নিকাশি ব্যবস্থা, তারপর ইনফ্রাস্ট্রাকচার, বন্দর, বন্যা নিয়ন্ত্রণ কোথা থেকে হবে? তো একটা হচ্ছে যে ওইটা কি করে হবে, কঠিন কাজ। কিন্তু এই যে আমাদের অভ্যেস হয়ে গেছে ঋণং কৃত্বা ঘৃতং পিবেত, সেটা বোধহয় চারবাকের পলিসির থেকে একটু দূরে আসতে হবে। এই কথা আমি কোনো সময় অস্বীকার করব না যে বহু দুর্গত লোক রয়েছে, তাদের এই দিতে হবে, অনুদান দিতে হবে, কিন্তু একটা সমন্বয় রাখতে হবে, তো একটা ভারসাম্য বজায় রাখতে হবে। আজকের জন্য কালকের কথাটা তো ভুলে গেলে চলবে না। ওয়েলফেয়ার স্টেটের তো ধারণাই এই বা লক্ষ্যই এই যে লাইনের শেষে দাঁড়ানো মানুষটাকে সহায়তা করা, সরকার তার পাশে থাকবে। আমাদের পশ্চিমবঙ্গ সরকার দাবি করে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 100টা এরকম প্রকল্প আছে, এবং আমি দেখেছি ডক্টর লাহিড়ী যে বর্ধিষ্ণু পরিবারের মাতৃশক্তি কর্পোরেট সংস্থায় চাকরি করে, লক্ষ্মীর ভান্ডারের খাতায় নাম লিখিয়েছে, দেখেছি অনেক অনেক। এই যে সবার জন্য এই সমস্ত কর্মসূচি, এটা যদি একদম টার্গেটেড হতো, তাহলে কি বিষয়টা অনেক বেশি কার্যকরী হতো? এই টার্গেটেড ওয়েলফেয়ার স্কিম নিঃসন্দেহে ভালো, কিন্তু সমস্যা হচ্ছে টার্গেটিং করবে কি করে? 12 লাখ টাকার নিচে ইনকাম ট্যাক্স দিতে হয় না। আমি একটা ইনফর্মাল সেক্টরে কাজ করি, এটা তো আমি দিন প্রত্যেক দিন ফেস করি, কারণ আমার ইনকাম সার্টিফিকেট দিতে হয়। তো আমার ইনকাম সার্টিফিকেট আমি দেই, যে আমি কি করে জানবো তোমার কি ইনকাম? তুমি পঞ্চায়েতের প্রধান কিংবা বিডিওর থেকে সই করে নিয়ে এসে আমি সই করে দিই। তো ওখানে মনে হয় না খুব ভালোভাবে এটা নিরীক্ষণ হয়। সুতরাং একটা সমস্যা ভুললে চলবে না, যে টার্গেটিং কঠিন। আর আমার কেমন মনে হয়, আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার অনুপ্রেরণায় সব পশ্চিমবঙ্গে যা হচ্ছে, সব শৌচালয় হচ্ছে ওখানে ওর অনুপ্রেরণায়। তো উনি খুব বিচক্ষণ রাজনীতিবিদ। আমার কেমন ধারণা, উনি 24 ঘন্টা রাজনীতি করেন। সুতরাং ওর মাথার মধ্যে ঘুরছে পরবর্তী নির্বাচন। তো কাউকে বাদ দিলে রেগে যাবে, তার থেকে হরিদ লুট হোক, সবাইকে দিয়ে দাও। এ কথা তো অনস্বীকার্য যে শুধু দরিদ্র নারায়ণের সেবা হচ্ছে না, অনেক আমার তোমার মতো অত দরিদ্র নয়, তাদেরও কিছু সেবা হয়ে যাচ্ছে। কিন্তু সে কথা বলার সাথে সাথে এ কথাও বলবো যে এ একটা ওই টার্গেটিং এর সমস্যা আছে, যে জন্য ধরো ওই মনরেগার যেটা, ওইটা সেলফ সিলেকশন প্রসেস। তোমাকে যদি বলি অর্ক 500 টাকা দেবো, লাইনে দাঁড়াও, লাইনে দাঁড়িয়ে যাবে। তোমায় যদি বলি সকালে এসো, 8 ঘন্টা ঝুড়ি মাথায় নিয়ে মাটি ফেলতে হবে, তখনই উৎসাহ কমে যাবে। তো মনরেগায় যে কাজটা, ওটার কারণ হচ্ছে যাতে আমার তোমার মতো লোক লাইনে না দাঁড়ায়। কিন্তু তাছাড়া সমস্যা তো রয়েছে, সমস্যার অস্বীকার করার কোনো উপায় নেই। এবং সেইটি তো চ্যালেঞ্জ, যে যারা প্রকৃতভাবে দুর্গত, বৃদ্ধ, দিব্যাঙ্গ, ছোট ছোট বাচ্চা রয়েছে, অনাথ, তাদের সাহায্য করা দরকার। কিন্তু একই সাথে
দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য মূলধনী খাতে ব্যয় করা দরকার। এই যে ভারসাম্যটা, এইটি হচ্ছে $1,000,000 কোয়েশ্চেন বা চ্যালেঞ্জ। ফিসকাল ডিসিপ্লিন ফিরিয়ে আনার জন্য কি কি করণীয় বলে আপনার মনে হয়? আপনি ধরুন আপনি দায়িত্বে কি কি করতেন? একটা যেটা দেখছি, একটা না অনেকগুলো জিনিস দেখছি। একটা, আমাদের কনস্টিটিউশন, সংবিধান যারা বানিয়েছিলেন অত্যন্ত বিচক্ষণ আমাদের পূর্বপুরুষ। ওতে কতগুলো সিস্টেম ছিল। প্রথম হচ্ছে যে লেজিসলেচার বা বিধানসভা, কেন্দ্রে লোকসভা, রাজ্যসভা বাজেট অনুমোদন করবে, আমলা মন্ত্রীরা ওইটা ইমপ্লিমেন্ট করবেন, সেটা সিএজি অডিট করবে, সেই অডিট রিপোর্ট সংসদে কিংবা বিধানসভায় আসবে, সেখানে আলোচনা হবে। আমি জানি না, তুমি ছোট ছিলে হয়তো, আমাদের সময় জ্যোতির্ময় বসু ছিলেন পিএসসি চেয়ারম্যান, সিপিএম এর, ওয়াইডলি রেসপেক্টেড। জ্যোতির্ময় বাবু যখন মুখ খুলতেন সরকার কাঁপতো, যে কি ধরে ফেলেছে কে জানে। পিএসসির হতো, তারপর ওইটা হতো। এখন আমি দু চারটি তোমাকে উদাহরণ দিই। এই এখন যেটা করেছি, প্রথম এসে দেখলাম সিএজি রিপোর্টই নেই। বহুদিন সিএজি রিপোর্ট ছিল না। কেন নেই? ওই সহযোগিতার অভাবে। তার ফলে কি হয়েছে, কে কি করেছে কিছুই জানতে পারবে না, কারণ অডিট রিপোর্টই যদি না থাকে। যেমন ইভেন কোম্পানিগুলোতেও, কোম্পানি সিএরা অডিট করে সেটা বোর্ডে যায়, বোর্ড সেটা অ্যাপ্রুভ করে, তাতে অবজেকশন থাকে, তার উপর প্রশ্ন হয়। এখানে কিছুই হয় না। দ্বিতীয়ত, পিএসসি চেয়ারম্যান নিয়ে স্বর্গত মুকুল রায়, ওর সম্বন্ধে কিছু বলবো না। আমার খুব ইচ্ছে ছিল যে এই প্রদেশে ফিরেছি, অন্তত পিএসসি কিছু দেখে সে কেউ কিছু বলবো, সেই সুযোগই পেলাম না। তৃতীয়, তুমি বিবাহিত, তো স্ত্রী তোমার সংসার চালায়, তুমি তো খাও পরো ঘুরে বেড়াও, তো বললো যে আজকে 500 টাকা লাগবে। 500 টাকা, সেটা হচ্ছে বাজেট হলো, তুমি বাজেট অনুমোদন করে দিলে 500 টাকা। তারপর 5 দিন পরে স্ত্রী এসে বললো না, হয়নি, একটু বেশি খরচা হবে। তখন সাপ্লিমেন্টারি ডিমান্ড ফর গ্রান্টস, সেটা হয়েছে। ওইটাই বাজেট এস্টিমেট, রিভাইজড এস্টিমেট। দেখো, বাজেট এস্টিমেটের সঙ্গে রিভাইজড এস্টিমেটের কত তফাৎ। যেমন উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদের যে বাজেট ছিল, প্রত্যেক বছর সেটা হয়, যা বাজেটে দেখানো হয়, বাজেটে দেখিয়ে খুব হাততালি পাওয়া যায়, তাহলে উফ, কম হয়ে গেছে, কারণ অন্য জায়গায় বেশি খরচা হয়ে গেছে। সেখানেই শেষ নয়, সাপ্লিমেন্টারি ডিমান্ড ফর গ্রান্টস মানে লেজিসলেচারের অনুমোদন ছাড়া খরচা করা যায় না, কিন্তু খরচা করেছো। যেমন এই যে সাপ্লিমেন্টারি ডিমান্ড ফর গ্রান্টস হলো পশ্চিমবঙ্গে বাজেট, সেটা হওয়ার পর তো মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিলেন যে বেকার ভাতা দেবেন, খুব ভালো কথা। ওইটা কোথায় যাবে? ওইটা পরের বছর যে বাজেট হবে তাতে এক্সেস এক্সপেন্ডিচার হিসেবে দেখাতে পারে। আমি তোমার উপর নির্ভরশীল, তুমি আমায় পয়সা দাও চালাই, কোনো দিন হতে পারে আমি এসে বললাম খরচা বেশি হয়ে গেছে 2 টাকা, কিন্তু প্রত্যেক বছরই এক্সেস এক্সপেন্ডিচার। তো ফিসক্যাল ডিসিপ্লিন, যেটা টাকা পয়সার ব্যাপারে খুব মনোযোগ দিয়ে করা দরকার। এখানে হঠাৎ বিধানসভার অনুমোদন ছাড়া অ্যানাউন্স করে দিলাম এই হই যা ইচ্ছে, তাহলে তো গন্ডগোল হবে। কারণ ওখানে তো কোনো অ্যাপ্লিকেশন অফ মাইন্ড হচ্ছে না। তুমি একটা যে অ্যানাউন্সমেন্ট করছো, তার কস্টিং কি? কেউ যদি জিজ্ঞেস করে যে এই যে আপনি অ্যানাউন্স করলেন, এটার কত খরচা হবে, আমার খুব সন্দেহ আছে এর কোনো পাকাপোক্ত হিসেব আছে কিনা। এই যে পাড়ায় সমাধানটা চালু হলো, 8,500 কোটি টাকা ধরা, এটা কোনো বাজেটে আপনি অনেক বেশি জানেন, কোনো উল্লেখই ছিল না। হঠাৎ করে মনে হলো এরকম একটা করতে হবে, হয়ে গেল 8,500 কোটি টাকা।
লাগে টাকা দেবে গৌরী সেন। লেটেস্ট এক্সাম্পল, এই যে বইমেলার উদ্বোধন, দুজন ত্রিদীপ বাবু আর সুধাংশু বাবু হঠাৎ করে বললেন বই তীর্থ করতে হবে। দিদিমণি বললেন তথ্য সংস্কৃতি দপ্তরের সচিবকে ডেকে ওদের 10 কোটি টাকা দিয়ে দাও। কোত্থেকে আসবে 10 কোটি, কোত্থেকে আসবে 8,500 কোটি? ওইটা যেটা হয়, হুম, প্রত্যেক সরকারেরই সভরেন আফটার অল, তো সুতরাং কালকে যুদ্ধ লাগতে পারে, তখন তোমার কাছে যদি আমার কৈফিয়ত দিতে হয় যে কিছু খরচা করছি, সম্ভব নয়। কিন্তু প্রত্যেক বছর তো যুদ্ধ হচ্ছে না, প্রত্যেক বছর সেই ব্যবহারটা না করা উচিত। তো এখানে যেটা হয়, একটা বাজেট হেড থেকে আরেকটায় সরিয়ে দেয়, সেটা করে। কিন্তু সেটাও তো যুক্তিযুক্ত নয়, কারণ যদি ওই বাজেট হেডের প্রয়োজন না থাকতো তাহলে এনেছিলে কেন? আর ওই 8,000 কোটি টাকার দুয়ারে সরকার না পাড়ায় সমাধান, পাড়ায় সমাধান, ওইটা যেটা আমি এটা অনেক সময় ভাবি যে আমাদের কেন সরকারি দপ্তরে যেতে হয়? সরকার তো আমার দুয়ারে আসতে পারে। এটার কারণ হচ্ছে, তুমি যে সকালে পাউটি কেন, দোকানে গিয়ে কেন? তো তুমি তো বলতে পারো পাউটিওয়ালা তোমার বাড়িতে এসে দিয়ে যাবে, হয়তো 50 পয়সা বেশি নেবে। ঠিক। তো অর্থনৈতিক কারণে বা ফিসক্যাল কারণে এটা করা হয় না। কিন্তু এখন তো বললাম, এখন ভোটের জন্য প্রাণ দিতে রাজি আছি। নির্বাচন বড় বালাই, তোমরা এগুলো বোঝো না। আমরা যারা রাজনৈতিক নেতা, আমি অনেক সময় এটা করি, আমিও তো যুবক ছিলাম, কোনো মেয়ের প্রেমে পড়লাম, তখন তো সবকিছু বলতে রাজি, সিগারেট ছেড়ে দেবো, হ্যাঁ সকালে উঠবো, রাত্রিরে 7টার সময় খাবো। নির্বাচনের সময় দেখেছি বিশেষত শাসক দলের, আরে কোনো কিছুতে না নেই, মুক্ত হস্ত, প্রতিশ্রুতির বন্যা, যে যা স্বপ্নের চাইছে। সওদাগর। ডক্টর লাহিড়ী, আপনি তো একদম হিন্দু স্কুলের ছাত্র। কয়েকদিন আগে দেখলাম হিন্দু স্কুলের অভিভাবক, বাচ্চারা এবং মাস্টারমশাইরা কলেজ স্ট্রিট অবরোধ করেছেন, প্রধান শিক্ষক নেই। রাজ্যে এমন বহু স্কুল আছে যেখানে ছাত্র নেই, শিক্ষক আছে, আর যেখানে প্রচুর ছাত্র, শিক্ষক নেই। আমাদের একটা গর্ব ছিল শিক্ষাটা নিয়ে, অন্তত শিল্প টিল্প তো সেই যুক্তফ্রন্ট আমল থেকে পালিয়ে গেছে এখানে। তো সেটাকেও একেবারে জলাঞ্জলি দিয়েছে। যারা শিক্ষকের চাকরি বিক্রি করে মাছের বাজারে মাছের মতো, তাদের কাছে কিছু এক্সপেক্ট করি না। কিন্তু রাজ্যে এত সরকারি স্কুল হচ্ছে, তেপান্তরের মাঠে একটা বিশ্ববিদ্যালয় তৈরি হচ্ছে, আবার হিন্দু স্কুলে প্রধান শিক্ষক নেই। এই ডাইকোটমিটাকে আপনি কিভাবে দেখেন? ওটা কি, তেপান্তরের মাঠে তো পঙ্খিরাজ ঘোড়াও পাওয়া যায়। হ্যাঁ, পাওয়া যায়। সুতরাং তেপান্তরের মাঠে যে বিশ্ববিদ্যালয় হবে, সেখানে তো বড় বড় একটা বিরাট বড় পণ্ডিত তৈরি হবে, দেখা যায় কোন পঙ্খিরাজ চোর ঘোড়া। হিন্দু স্কুল সম্বন্ধে কথা বললে নস্টালজিক হয়ে ওঠেন। বড় সংবেদনশীল রে। একটা যে কোনো ভালো আহ, শিক্ষা প্রতিষ্ঠানে একটা যে ভালো মাস্টার, একটা ভালো ছাত্র, পিয়ার গ্রুপ। অনেকে বলে আইআইটিতে একটা ছেলে কিংবা মেয়ে যায়, ওগুলো তো সব সারা যে কি, যেই না কি আছে, যেই মেন্স। যে ওইটায় পরীক্ষা দিয়ে সব সোনার টুকরো ছেলে মেয়ে গেছে, ওদের সঙ্গে মিশলে তো আমারও বুদ্ধি বেড়ে যেত। তো ওইটা তো হিন্দু স্কুলে আমার খুব এখনো মনে আছে, কত ভালো ছাত্র, কত ভালো মাস্টার। এর অবক্ষয় যেটা শুরু হলো বামেদের সাম্যবাদ দিয়ে। একদম। এডুকেশন যেমন একটা ম্যাস এডুকেশন দরকার, সর্বসাধারণের শিক্ষা, এডুকেশন এলিটিস্ট হবে। এখন সত্যেন বোসকে তো আমার সঙ্গে, ভবিষ্যতে সত্যেন বোসকে যদি আমার সঙ্গে বসিয়ে দাও, ও বেচারির বুদ্ধি নষ্ট হয়ে যাবে। সত্যেন বোসকে বসাতে, বিনয়, যাই হোক, সত্যেন বোসকে বসাতে হবে জগদীশ বোস, রবীন্দ্রনাথ এদের সঙ্গে। তো প্রথমে এরা ঠিক করলো যে সব ভালো মাস্টার হিন্দু স্কুলে কেন থাকবে, তারপর লটারিতে ছাত্র ভর্তি শুরু করলো,
তারপর আমি তো শুনেছি একজন নাকি বাম নেতা বলেছেন সব মাখন ওরা কেন খাবে, তো এটা হলো। তো এই যে অবক্ষয়, এটা, তারপর তুমি তো নিজেই বললে যে তৃণমূল, আমার মনে হয় না এডুকেশনাল এক্সেলেন্স সম্বন্ধে এদের কত কোনো স্পৃহা আছে বলে মনে হয় না। ধারণাও আছে বলে সন্দেহ। এই স্পৃহা যদি না থাকে, আর প্রশ্ন যে একটা প্রফুল্ল রায় দিয়ে আমরা কি করব? আরে একটা প্রফুল্ল রায় হলে আমার তোমার মতো, তোমাকে না, আমি আমার মতো গাধা এ হয়ে মানে আমি ভেনয় করছি। একটা এ হয়ে অনুপ্রাণিত হয়ে, মানে এ ব্যাটা যদি পারে আমি পারবো না কেন, আমিও পারবো। তো এক্সেলেন্সটাকে নষ্ট করে দিল। আমি এখন তো আমার মনে হয় যে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় মুশকিল হচ্ছে আমাদের ছোটবেলায় বাঙালি স্বপ্ন দেখতো আইএএস হবে, বার্কলিতে যে লেখাপড়া করবে, আইভি লিগে প্রাইজ পড়বে, পাবে, হ্যাঁ, আইভি লিগে পড়বে। আইভি দিকে পড়বে, আইআইটিতে যাবে। এখন আমাদের এই করে করে মানে মেরুদণ্ড এমন ভাবে ভেঙে দিয়েছে যে এখন এরা চিন্তা করে যে কোন রকমে যদি একটা লোয়ার ডিভিশন ক্লার্কের চাকরি পায়, সিভিকের চাকরি পায়, 1500 টাকা বেকার ভাতা পায়। মানুষ যদি স্বপ্ন দেখতে ভুলে যায়, স্বপ্ন হারিয়ে গেলে বড় মুশকিল। যতই প্রতিকূল অবস্থা হোক, স্বপ্নটা বাঙালিকে আবার স্বপ্ন দেখতে হবে। কিভাবে স্বপ্নটা দেখাবেন? শিক্ষায়, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। আমি সার্বিক সেখানে একটা হিসেব বলি, এই প্রতীকী ট্রাস্টের কথা। আমার কাছে নম্বরগুলো বোধহয় আছে, তোমার আপত্তি না না না, আমি আপত্তির দেখবো। কি আছে বলুন। আমি একটা, হ্যাঁ, হুম। দেখো, সরকারি এবং সরকারি অনুদান যে স্কুলগুলো, প্রাথমিক স্কুলগুলোতে যায়, সেটা ওদের এই একটা প্রতীকী ট্রাস্টে জুলাই 2018 একটা অনুমান অনুযায়ী ওখানে বাৎসরিক 12,000 টাকা অনুদান ছিল। এটা বোধহয় কম্পোজিট গ্রান্ট বলে আমার যদি ধারণা। তাতে কি হতো, তুমি খালি প্রাথমিক বিদ্যালয়ে মাস্টারদের মাইনে দিয়ে, আমি তুমি তুমি করে হ্যাঁ, বলছি, হ্যাঁ, কিছু মনে করো না, না। আচ্ছা আচ্ছা, বয়সে অনেক ছোট তুমি, আছে, তো খালি মাইনে দিয়ে দিলে তাতে চলবে না। চক চাই, ডাস্টার চাই, কখনো কখনো তোমার একটা বাচ্চাদের একটা প্রোগ্রাম হলে 2টো করে জিলিপি খাওয়ানো চাই, এ স্কুল পরিষ্কার করতে হবে, তারপর কাগজ, পেন, পেন্সিল, খেলাধুলা, একটা ফুটবল চাই। তাই জন্যই 12,000 টাকা দিত। ইলেকট্রিসিটি বিল, ওটা কোথা থেকে আসবে, ওটাও জমা দিতে হবে। তো এইগুলো জন্য এই 12,000 টাকা দেওয়ার পর 33,000 টাকা ঘাটতি থাকতো, সংসার চালা হতো। তো একটা স্কুলে যদি 100টা বাচ্চা থাকে, আমাকে যদি 100টা বাচ্চা দাও, পাগল হয়ে যাবো তো। ওদের যে একটা করে পেন্সিল দিতে হয় তাতেই তো খরচা। তোরা হিসাব করেছিল প্রতিটা সে 33,000 টাকা করে এক একটা স্কুলে ঘাটতি। এ টাকা কোথা থেকে আসতো? আমরা মাস্টারদের গালাগাল দিই, আসে না থাকবে। আমি অনেক স্কুল ছিল, এই প্রাথমিক স্কুল যেতে খুব ভালোবাসি। আমার 2টো নেশা আছে, একটা হচ্ছে প্রাথমিক বিদ্যালয়গুলিতে যাওয়া, আর একটা হচ্ছে প্রাথমিক চিকিৎসালয়গুলোতে যাওয়া। কারণ আমি মনে করি এই দুটোই হচ্ছে একেবারে ভিত। বিট। তো ওই স্কুলে গিয়ে দেখলাম বেচারি মাস্টাররা চাঁদা করে এটা করে, সে তো উচিত নয়। তো 33,000 টাকা ঘাটতি। তুমি দেখো এখন প্রাথমিক বিদ্যালয় এবং সমর্থিত প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা প্রায় 50,000। তো 50,000-কে 33,000 দিয়ে গুণ করো, কত টাকা হয়? 165 কোটি টাকা। তুমি দুয়ারে সরকারি কত খরচা, পাড়ায় সমাধানের কত খরচা করলে? 8,000 কোটি টাকা। তো এই ছোট ছোট কচি কাচাদের শিক্ষার জন্য 165 কোটি টাকা আমরা দিতে পারছি না। তারপর আমি অনেক স্কুল জানি যেখানে একটা মাস্টার আছে 100টি ছাত্র, 5টা ক্লাস। এখন একটা মাস্টার যতই ভালো, বিএ ক্লাস আর এমএ ক্লাস একসঙ্গে কি করে নেবে? সম্ভব নয়। না। তা আমার এই যে উদাসীনতা, আমার মনে একটা উদাসীনতা, আর এতে তো আমার মনে হয় যে একটা জাতকে
তার মেরুদণ্ড যদি ভেঙে দিতে চাও, তাহলে শিক্ষা ব্যবস্থাটাকে অকেজো করে দাও। আচ্ছা। যার জন্য ইংরেজরা কিছু বাবু বানানোর জন্য কিছু লোককে পড়িয়েছে, কিন্তু সাক্ষরতা করেনি। আমার মনে হয় স্বাধীনতার সময় 18% ছিল সাক্ষরতার ভার। তো এই সরকারকে দেখে আমি এ কথা আমি কোনোদিনই বিশ্বাস করবো না যে এরা জনগণ বিরোধী, কিন্তু অজ্ঞানে হয়তো করছেন, বাঙালির মেরুদণ্ড ভেঙে দিচ্ছেন শিক্ষা ব্যবস্থাটাকে কাহিল করে। শিক্ষিত হলে তো প্রশ্ন করবে, শিক্ষিত না হলে তো প্রশ্ন করবে না, এদের সুবিধা। আর স্কুলগুলোতে গিয়ে দেখেছি, ওইটারও তো একটা হিসেব দেখলাম যে হুম। এই হ্যাঁ, এই তো জিজ্ঞেস করি আমি, যে স্কুলগুলোতে ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে ধরি, একটা মেয়েকে ধরে জিজ্ঞেস করলাম, পরদিন কি তোর বইটা? ছেলেকে ধরে জিজ্ঞেস করলাম, পড়তে পারে না। 5টার মধ্যে 2টো বাচ্চা পড়তে পারে না, যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারে না। তারপরেই তো তোমার প্রথমেরই কথা বলো, প্রথম জানো তো যে ওরা যে আসার করে, অ্যানুয়াল সার্ভে অফ এডুকেশন, তারপর প্রতিটি ট্রাস্ট। তো এখানে একটা জায়গায় বলছে গ্রামের 3য় শ্রেণীর মাত্র 40% শিশু একটি সহজ অনুচ্ছেদ পড়তে পারছে, 5ম শ্রেণীর মাত্র 50% 2য় শ্রেণীর একটা লেখা পড়তে পারছে, তারপর 5ম শ্রেণীর মাত্র 38% ভাগ করতে পারছে। তো আমার যেটা ভয় হয়, এটাকে বলে ফাউন্ডেশনাল লিটারেসি এন্ড নিউমারেসি। আমি পিএইচডি চাইছি না, না, আমার ছোট ছোট গুলো তত আম বিক্রি করে, যদি একটা আমের দাম যদি 60 পয়সা হয়, তাহলে 5টা আমের দাম কত তো জানতে গেলে তো এইটা তো জানতেই হবে। গুণ করতে হবে। ওই গুণ যদি না করতে পারে তাহলে তো ঠকিয়ে দেবে। তারপর সারের বস্তায় লেখা আছে কতটা সার দেবে একর প্রতি, যদি পড়তে না পারে করবে কি? উত্তেজিত হয়ে পড়ছি। না না, স্বাভাবিক, মানে যারা আপনারা শিক্ষকতার সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলেন, এগুলো দেখলে আপনাদের তো রক্তক্ষরণ হবেই। স্বাস্থ্য, খুলনার যেটা তো বলতো প্রচুর সুপার স্পেশালিটি হসপিটাল হয়েছে। আচ্ছা, সুপার স্পেশালিটি সে আরেক বিড়ম্বনা। আমি বালুরঘাটে সরকারি হাসপাতালেই যাই, আমার খাতির, আমি কোনো এ নেই, কিন্তু কতগুলো অভিযোগ আছে। প্রথম হচ্ছে, জেলায় জেলায় হাসপাতালগুলো বড় বড় ইমারত, ওর ওপরে সুন্দর নিয়ন লাইটে লেখা সুপার স্পেশালিটি হসপিটাল। ভেতরে যাও, কোথাও অ্যানেস্থেটিস্ট নেই, কোথাও নিউরোলজিস্ট নেই, কিংবা দুটোই নেই, কোথাও গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট নেই, তো মেশিন আছে চালাবার লোক চালাবার লোক নেই, কিংবা মেশিনই নেই। নেই। তারপর শয্যার অভাব আছে, বেডের অভাব আছে। তো সুপার স্পেশালিটি হসপিটাল লেখার মানে কি ঘোষণা সরকার বলে দিলাম সুপার স্পেশালিটি? সুপার স্পেশালিটি মানেটাই তো আমি বুঝি না। আমার মতো একটা সাধারণ লোক স্পেশালিটি বুঝি কতগুলো নাম, কিন্তু অঙ্কোলজিস্ট, তারপর সে কি বলে নানা রকম সার্জিক্যাল অঙ্কোলজিস্ট, মেডিকেল অঙ্কোলজিস্ট, জানি না আমি কিছু। সুপার স্পেশালিটি হাসপাতালের থেকেও আমি চিন্তিত প্রাইমারি হেলথ সেন্টার দিয়ে, কারণ আমরা খুব চিন্তিত হই। আমরা ভাগ্যবান লোক, পয়সা কড়ি আছে, আমরা মরি ক্যান্সারে, হার্ট অ্যাটাকে, কোনো নিউরোলজিক্যাল প্রবলেমে। সাধারণ মানুষ মরে সাপের কামড়ে, পেট খারাপ হয়ে, জ্বর জারিতে, অ্যানিমিয়ায়, ব্লাড প্রেশারে। এর জন্য সুপার স্পেশালিটি দরকার নেই, এর জন্য দরকার প্রাইমারি হেলথ সেন্টার। তো প্রাইমারি হেলথ সেন্টারগুলো আমার বিশেষ উৎসাহ। প্রাইমারি হেলথ সেন্টারগুলোর যে এসওপি আছে, তাতে ওটা 24 ঘন্টা খোলা থাকা দরকার। তোমার অসুখ তো খালি দিনের বেলা হবে, রাত্রিরেও হতে পারে। একটা মেয়ের প্রসব বেদনা তো রাত্রিরে উঠতে পারে, একটা লোককে সাপে কামড়াতে পারে রাত্রিরে। আর কিচ্ছু দরকার নেই ওখানে এমডি এমএস, কোনো প্রয়োজন নেই। একটা এমবিবিএস ডাক্তার ইয়াং ছোকরা, ওই আমাকে সাপে কাটলে বলবে কিচ্ছু চিন্তা করবেন না, এই ইঞ্জেকশন নিন, ঠিক হয়ে যাবে। পেটের রোগ হয়েছে, এই গুলি খান, ঠিক হয়ে যাবে। প্রাইমারি হেলথ সেন্টারগুলোর মাস ডাক্তার নেই, নোংরা হয়ে পড়ে রয়েছে, প্রসব কক্ষ নেই,
24 ঘন্টা পরিষেবা তো ছেড়েই দাও, ডাক্তার নেই। আমি একটা প্রাইমারি হেলথ সেন্টারে গেলাম, বললাম ডাক্তার আছে? বললো হ্যাঁ ডাক্তার আছে। দেখলাম খুব ভালো দুজন, একজন হোমিওপ্যাথ, একজন আয়ুর্বেদ। আমার কোনো আপত্তি নেই, হোমিওপ্যাথ আয়ুর্বেদ খুব ভালো। কিন্তু কতজন মন্ত্রী অসুখ করলে আয়ুর্বেদ এবং হোমিওপ্যাথের কাছে যান? ওদের তো অ্যালোপ্যাথের একটা বিকল্প থাকে। তা আমার গ্রামে হিলি অঞ্চলে এতে একটা পিএইচসিতে কেন শুধু হোমিওপ্যাথ আর আয়ুর্বেদ থাকবে? তো এটা আমার কেমন মনে হয় রাজনীতিতে নিষ্ঠার অভাব হচ্ছে। তো বিবেকানন্দকে তো খুঁজে পাওয়া যাবে না। এখন যদি মনে করি আমরা বিবেকানন্দ এসে এমএলএ হবে, বিবেকানন্দ এমএলএ হবে না। কিন্তু তবু আমরা যেটা করি সেটা অন্তত সাম অ্যামাউন্ট অফ সিনসিয়ারিটি, এবং খুশি হতে হবে যে জনতার কিছু করতে পারলাম। বড় কঠিন কাজ, কঠিন কাজ, কিন্তু অসম্ভব নয়। অসম্ভব মোটেই। কারণ অসম্ভব বলে তো অন্য দেশগুলো হয়েছে কি করে? ঠিক। এই ধরো কোরিয়া, সিঙ্গাপুর, তাইওয়ান, হংকং, এইগুলো তো, ভিয়েতনাম, থাইল্যান্ড, কম্বোডিয়া, বেশি দূর পশ্চিমেও যাওয়ার দরকার নেই, পূর্বে যাও, তোমার মতোই দেখতে। এমন নয় যে ওরা সাদা সাদা লম্বা লম্বা, এরকমই আমাদের মতো কেলো, বেটে, এত লম্বা, বেশ শক্তিশালী নয়। কি সুন্দর দেশ! আমরা কেন পড়ে আছি পেছনে? সেটাই। যেটা আরেকটা বিষয়, সেটা আমার খুব জানার আগ্রহ আপনার কাছ থেকে। দেখুন, এই 7টা এডিশন হয়েছে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট। প্রস্তাবিত বিনিয়োগের অঙ্ক 19 লক্ষ কোটি টাকা টোটাল। লাইরি, এটা আমার ধারণা, জানেন তো, শিল্পপতিরা যদি পশ্চিমবঙ্গে থাকেন তারা গঙ্গা দাস, ঠিক দিল্লিতে গেলে তারা যমুনা দাস। ভালো ভালো কথা বলে, যখন বিনিয়োগের প্রসঙ্গটা আসে তখন তারা অন্য রাজ্যে চলে যান। ঈশ্বর পরিত্যক্ত বঙ্গদেশে বিনিয়োগ আসে না। এই যে 19 লক্ষ কোটি টাকার প্রস্তাবিত বিনিয়োগ, একটা শ্বেতপত্র হয়নি, কত প্রত্যক্ষ পরোক্ষ কর্মসংস্থান হয়েছে আমরা কিচ্ছু জানি না। বিড়লা ওপাসের একটা কারখানার উদ্বোধন করার কথা ছিল, দিদিমণি তড়িঘড়ি কোথায় গেছিলেন, ফিরে আসলেন, ভাবলেন যে পরের দিন তার হাসি মুখের ছবি বেরোবে, পিছনে কলকারখানার ছবি, সেটাও হলো না। শেষ কবে তার হাসি মুখের ছবি বেরিয়েছে কলকারখানার উদ্বোধনে, আমার তো অন্তত মনে নেই, আপনারা হয়তো মনে থাকার কথা নয়। তাহলে ঈশ্বর পরিত্যক্ত বঙ্গদেশে বিনিয়োগ টানতে গেলে কি কি জরুরি, করতেই হবে ডেস্টিনেশন ওয়েস্ট বেঙ্গল করতে গেলে? এই বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট সম্বন্ধে নিজেই বললে, তুমি জানো, বিরাট ধোঁয়াশা। যা ওরা দাবি করেন সেটা কেন্দ্র সরকারের নথিতে পাওয়া যায় না। আর দিব্যচক্ষে ওরা কি দেখেন জানি না, আমাদের চর্মচক্ষে তো কোথাও দেখতে পাচ্ছি না কিছু হচ্ছে বলে। দেউচা পাচামি, দেউচা পাচামির ওই গভীর ব্যাসাল্টের রেত থেকে কোথায় উনি কয়লা খুঁজে পেয়েছেন, কত টাকা খরচা হবে, জমি অধিগ্রহণ হয়েছে কিনা, কার সঙ্গে কোন কন্ট্রাক্ট হয়েছে, তার শর্ত কি, কিছুই আমরা জানতে পারলাম না। যাই হোক, এই গভীর রহস্য থেকে যাবে। আমার মনে হয় না কোনো অন্য সরকার আসার আগে এই রহস্যর উদ্ঘাটন হবে। তো এই মৌলিক প্রশ্ন যেটা, ব্যবসায়ীরা কেন আসে, এ তো সহজ প্রশ্ন, সহজ উত্তর। ওরা আসে ব্যবসা করে মুনাফা। উপার্জন করতে। মুনাফা বললে একটু আবার মনে আসে, উপার্জন। উপার্জন। আমার খেটে খাওয়া টাকাটা যদি উপার্জন হয়, ওরাও যেটা করছে উপার্জন। তো এখানে আসে না কেন? সহজ উত্তর, ওরা উপার্জনের একটা স্থায়ী ভবিষ্যৎ দেখতে পায় না। তো সেখানে ঢাকঢোল পিটিয়ে, হাসি মুখে ছবি দিয়ে, রসগোল্লা খাইয়ে, ব্যবসায়ীরা খুব পাকা মাথা, ওতে হাসি হাসি ছবি ওদেরও বেরোবে, টাকা নিয়ে বিনিয়োগ করতে আসবে না। আর যদি সেরকম খাতির নাও করি, যদি দেখে পয়সা রোজগারের উপায় আছে, বেশি অসভ্যতা করা চলবে না, ওরা মানুষ তো, ভদ্রলোক, আসবে।
তো বিজিবিএস এর যে ব্যাপারটা, এটা তো সিপিএম এর আমলেও সোমনাথ বাবু ফি বছর লন্ডনে যেতেন লন্ডনে যেতেন, পুঁজি আনতে। ওর তো নাম হয়ে গেল মৌবাবু। মৌ, মৌ দাদা। তো মৌয়ের একটা আমাদের ইয়ে রয়েছে। তো মৌয়ের এটাই একটু মুশকিল। তো যাই হোক, সিরিয়াস আলোচনায় ফিরে আসি। আমার তো তিনটে জিনিস মনে হয়। একটা হচ্ছে, এ কথা তো নিশ্চয়ই সত্য যে দেশ ভাগ হওয়ার পর এখানে আমরা সব আমি উদ্বাস্তু নই, আমি কলকাতায় ছেলে, আমার পূর্বপুরুষ ঢেউয়ে ঢেউয়ে এলো বাঙালরা, কলকাতা একেবারে ভরে গেল, জনঘনত্ব বেড়ে গেল, সব রিফিউজি কলোনি তৈরি হয়ে গেল। তারপর মাল সরবরাহের যে ব্যবস্থা ছিল ওই দিক থেকে সেটা সমস্যা হলো। গঙ্গা নদী পলি পড়ে পড়ে সেই নব্যতা নষ্ট ইস্ট হয়ে। ইন্ডিয়া কোম্পানির সেই যে জব চার্নকের কলকাতা বন্দর, সেই বন্দর আর আমাদের কাজে লাগবে না, আমরা কেউ দেখলামও না যেটা করতে হবে। বিধানবাবু মরে গেলেন, বিধানবাবু বয়সও হয়েছিল, বিধানবাবুর সময় যে উন্নয়ন হচ্ছিল সেটা তারপর বাম জামানায় এসে একবারে হই হই কাণ্ড, আমরা মারামারি, তোমাকে মারতে তুমি আমাকে মারতে। সুবোধবাবু ঘেরাও মন্ত্রী। ঘেরাও, শুধু ঘেরাও না, উনি অমর হয়ে গেলেন। ঘেরাও শব্দটি ইংরেজি ভাষায় চলে গেল। এটা হলো। তো ওইটা হওয়ার পর বামেদের অবসান হলো, মনে হলো এবার কিছু হবে। তারপর সিঙ্গুর থেকে আমরা টাটাকে তাড়ালাম। তো এর স্মৃতি তো আছে, এটা কি চিরকাল থাকবে? থাকবে না। আমরাও তো বোঝাতে পারি যে আমরা সেই আর ঘেরাওপন্থী নই, যেটা তো রয়েছে। আর তাছাড়া যে জিনিসটা রয়েছে, একটা হচ্ছে পরিকাঠামোর অভাব, তার মধ্যে হচ্ছে আরো একটা উপকূলবর্তী রাজ্য কিন্তু কোনো বন্দর নেই। একটা রাজ্য দেখবে না, সে গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটকা, কেরালা, তামিলনাড়ু, আন্ধ্রা, উড়িষ্যা, সব জায়গায় একটা ডিপ সি পোর্ট রয়েছে। একমাত্র আমার হতভাগা প্রদেশে নেই। এ সম্বন্ধে কি যে হয়, কখনো শুনি সাগর, কখনো শুনি তাজপুর, কোনো ক্ল্যারিটি নেই। কোনো ক্লারিটি নেই। তাজপুরে নাকি মাইনার পোর্ট করে দিল। মাইনার পোর্টে তো হবে না, আমাদের মেজর পোর্ট চাই। অন্যদিকে এগিয়ে যাচ্ছে, ওখানে সিটওয়ে আছে, হুম। চিটাগং আছে, পারাদ্বীপ আছে। বাস তো চলে যাচ্ছে, বাসে উঠতে তো পারছি না। আর বাস মিস করে গেলে তো আবার কবে বাস আসবে জানা নেই। এটা হলো। তারপর রাস্তাঘাট ধরো, আমি এটা বলে বলে বোধহয় লোকের কান পচে গেল, যে হায়দ্রাবাদ থেকে ব্যাঙ্গালোর কিংবা বম্বে থেকে আহমেদাবাদ, রাস্তা কি দেখে মনে হয় জার্মানির অটোবানে চড়ছি। আমি এই তো বলে এলাম আচ্ছা, তো এখানে যদি আমি এখান থেকে NH 34 34 ওইটায় চড়ি, বারাসত আর মধ্যমগ্রামে ঢুকে তো মনে হবে কোথায় চলে এসছি। আপ টু আমডাঙ্গা। তো সাগর থেকে পাহাড় অব্দি যদি একটা সুগম পরিবহন ব্যবস্থা না হয়, এটা আমার তোমার আরামের জন্য না। ধরো 4 ঘন্টা যদি বেশি লাগে এটা যেতে, আর 1 লক্ষ লোক যদি রোজ যাতায়াত করে, তার মানে 4 লক্ষ আওয়ার্স। অভাগা বাঙালি তুমি লাগাও 10 টাকা করে ঘন্টাই লাগাও, 4 লক্ষ ইন্টু 10 মানে কত হলো? অনেক হয়ে গেল। 40 লক্ষ টাকা দিনে, প্রত্যেক মাসে 12 কোটি টাকা, 12 মাসে 144। 144, ওতে তো ওই 165 কোটি টাকা যেটা বলছি ওই প্রাথমিকে প্রাথমিকের জন্য সেটা হয়ে যাবে। তারপর জিনিসপত্র আনা, ইন টাইম ডেলিভারি। আমি ওখান থেকে বলেছি যে মালদার থেকে আম পাঠা। আম তো আমি পরশুদিন পাঠাতে বলিনি, আমি আম আজকে পাঠাতে বলেছি, মানে আজকে সন্ধ্যাবেলা আমার চাই। ওইটাতে আবার খরচা আছে। তো পরিকাঠামোর উপর কোনো চাপ দিল না। পরিকাঠামো খালি ওই ত্রিশঙ্কু লাইট ভালো লাগে দেখতে, খারাপ লাগে না। ত্রিফলা। ত্রিফলা লাইট ভালো। এই যে চিংড়িঘাটার ওই একটা সামান্য পোর্শনের জন্য নিউ গড়িয়া এয়ারপোর্ট মেট্রোর কাজটা থমকে গেছে। এরা SLP দাখিল করেছে আদালতে, ভাবুন।
মানে কোনো ধ্যান ধারণাই নেই যে মাস ট্রান্সপোর্টেশন কতটা গুরুত্বপূর্ণ সবকিছুর ক্ষেত্রে, বিনিয়োগের আবার ক্ষেত্রে, সেই হিসেব শিল্পায়নের ক্ষেত্রে। যে কত ঘন্টা ম্যান আওয়ার্স নষ্ট হচ্ছে। আর প্লাস আরেকটা হচ্ছে, এটা আমি অনেকটা বলি, প্রজেক্ট যে চালু করবে, হুম, তুমি আমাকে তোমার কনসালটেন্ট লাগালে, তাহলে 3টে বাড়ি বানাও, তুমি 3টে বাড়ি চালু করে দিলে, তারপর 1 বছর পরে এসে বলে টাকা তো আর নেই, 3টে বাড়ি আটকে রইল। তোমার যদি বুদ্ধি থাকে তুমি একটা বাড়ি শুরু করতে, ওইটা শেষ করো, আর ওইটা ভাড়া দিয়ে দাও, তারপর একটা শুরু করো। হুম। কিন্তু আমাদের শিলান্যাস করতে হবে না, শিলান্যাস আগেই করে দিলাম, তারপর উদ্ঘাটন কবে হবে ভগবান জানে। বিজনেসম্যানদের অ্যানিমেল স্পিরিটের কি অভাব আছে? অন্তত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। এটা খুব সেন্সিটিভ প্রশ্ন। একটা তো ঠিকই, বাঙালির ডেমনস্ট্রেটেড সাকসেস হুম, কম। হুম। তো সেটা সোশিওলজিস্টরা বলতে পারবে, কিন্তু আমার ধারণা এই বাঙালি তো যখনই ওই পশ্চিমবঙ্গ ছেড়ে চলে যায়, ভেরি সাকসেসফুল Yes. কত বাঙালি রয়েছে। আর বাঙালি, এটাও আমি বলি, আমি মারোয়ারিদের বলি, কিসের মারোয়ারি, 4 বংশ হয়ে গেল, 4 পুরুষ হয়ে গেল, তো অনেক বড় বড় বিড়লা বলো, না আমার বলবো না, এরা শুধু বাঙালি অফ মারোয়ারি অরিজিন, হুম। এরাও তো বাইরে গিয়ে ভালো করছে। তো আমার কেন মনে হয় যে এনভায়রনমেন্টের প্রবলেম, এনভায়রনমেন্টটা পাল্টে দিলেই এ হবে, সব উন্নতি হবে। তবে আরেকটা জিনিস আছে, আমাদের টাকার প্রতি, জানি না এটা হিডেন হিংসে কিনা, যেই কেউ পয়সা বানায় তখনই আমার ধারণা হুম, চোর চোর চোর, হুম, হুম। ওয়েলথ ক্রিয়েটারদের ঘৃণা করে বা ঘৃণা করে, ওইটি ব্রাহ্মণ্যবাদ। তো এ অত্যন্ত কঠিন এতে যাচ্ছে, বিষয়ে চলে যাচ্ছে, এটা অনধিকার চর্চা হবে, সোশ্যালজিস্ট আবার মাথা কেটে দেবে, এটা ঠিক নয়। তবে ওই তো কথা তো বলতেই হবে যে চাঁদ সওদাগরের বাংলা, বিজয় সিংহের বাংলা, এখন বাংলাতে তো খুব বেশি দেখি না ব্যবসায়, পাল্টাবে পাল্টাবে। আপনাদের রোড ম্যাপটা কি হবে ইন্ডাস্ট্রিকে টানতে, শিল্পপতিদের কনফিডেন্স বিল্ড আপ করবার জন্য কি কি পদক্ষেপ নিতে পারেন আপনারা বা আপনার মনে আছে উচিত নেওয়া? না, ওটা তো খুব, আমি ডিটেলসে যাব না। হুম। শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো, আইনের শাসন, দুর্নীতিমুক্ত, এটা করলেই অনেকটা হয়ে যাবে। তারপর ডিটেলসে তুমি সংকল্পপত্রের অপেক্ষা করো। হ্যাঁ, সেটা তো পেয়েই যাব। আমার একটা মানে এটা একদম আমার ব্যক্তিগত ধারণা, আমি জাস্ট আপনার সঙ্গে শেয়ার করছি, আপনি সহমত হবেন কিনা জানি না। পশ্চিমবঙ্গে প্রথম বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ হয় 1997 বা 98 সম্ভবত। 1818 বেসরকারি ইঞ্জিনিয়ারিং, বেসরকারি, আচ্ছা। HIT, হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি। বামেরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিরোধী ছিল, বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ তো হয়নি। তখন মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক এবং তামিলনাড়ু প্রচুর বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ তৈরি করলো। এখানকার ছেলেরা চলে গেল, জয়েন্টে ছিল 1600 সিট আর মেডিকেলে ছিল 1200 সিট। পুরো আপনার ইন্টেলেকচুয়াল ক্যাপিটালটা এখান থেকে ট্রান্সফার করে চলে গেল দক্ষিণ ভারতে। আজকে আমি দেখছি ব্যাঙ্গালোরে আইটি হাব, হায়দ্রাবাদে আইটি হাব। আমরা কিন্তু এটা করতে পারতাম এখানে। এত ছেলে ওখানে চলে গেল, ব্যাঙ্গালোরে কথ্য ভাষা হচ্ছে বাংলা, রাস্তাঘাটে বাংলা। আমরা রাখতে পারলাম না, রিটেন করতে পারলাম না। এটা কি মনে হয় না যে তখন ওই ডগমা করে তোলা বেসরকারি মানে প্রফিট ম্যাক্সিমাইজেশন, আমরা কিন্তু বিরাট বড় একটা সম্ভাবনাকে অঙ্কুরে বিনষ্ট করেছি। তাহলে কিন্তু আর ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদের মতো কলকাতা হতো, ওরা ফলো করতে হবে। আপনি কি সহমত? কিছুটা লাভ হতো সে সম্বন্ধে কোনো সন্দেহ নেই, কিন্তু আরো এ বিষয়ে আমি বিশেষজ্ঞ নই। কিন্তু ইন্ডিয়া ইনস্টিটিউট অফ সায়েন্স তো
ব্যাঙ্গালোরে রয়েছে। হুম, এগুলো সবই ছত্রছায়ায় যেটা হয়, কোনো একটা ভালো সংস্থা আমাদেরও ছিল, হুম, বি কলেজ ছিল, হুম, যাদবপুর ইঞ্জিনিয়ারিং হুম। কলেজ ছিল। তো এই ইতিহাসের বিশ্লেষণ আমার পক্ষে করা সম্ভব নয়, কিন্তু ব্যাঙ্গালোরের সঙ্গে তুলনা করলে এগুলোকে কনগ্লোমারেশন ইফেক্ট বলে। তো হুম। ব্যাঙ্গালোরতে এই কথা সত্যি যে ইনফোসিস ছিল, উইপ্রো ছিল, টিসিএস ছিল, টিসিএস বোম্বেতেও ছিল। তো এখানে আমাদের হোমগ্রোন কোনো আইটিস তো নেই, হলো না। কেন হলো না, কি হলো না, তোমার অন্য কোনো পণ্ডিতকে জিজ্ঞেস করতে হবে, তাদের এ, ওরা বলতে পারবে কেন হলো না। খুব করুণ ইতিহাস, কি হতে পারতো আর কি হয়নি। ম্যানুফ্যাকচারিং তো কর্মসংস্থানের একটা বড় মাধ্যম। কি স্পেশাল এমফাসিস আপনারা দেবেন বা আপনার মনে হয় দেওয়া উচিত, যাতে একটা ম্যানুফ্যাকচারিং হাব হয় এখানে? নেই সেটা। অনেকগুলো জিনিস প্রয়োজন। প্রথমত পরিকাঠামো, কারণ কাঁচামাল আনতে হবে, তৈরি মাল বিক্রি করতে হবে, তো রেল, রাস্তা, এমনকি কিছু কিছু ক্ষেত্রে বিমানবন্দর। দ্বিতীয়ত হচ্ছে শিক্ষা স্বাস্থ্যের ব্যবস্থা। শিক্ষা, কারণ শিক্ষার উপর নির্ভর করে আমি শ্রমিক পাবো। আর তাছাড়াও যারা কাজ করতে আসবে তারাও তো ছেলেপুলে শিক্ষার কথা ভাববে, স্বাস্থ্যের। শহর, একটা ঠাট্টা করে লোকে যে তুমি একটা কারখানা বানাতে চাও, জাপানিদের ডাকছে। ওখানে যদি ভালো শহর না থাকে আসবে না, কারণ জাপানি সাহেবের বউ প্রথমে এসে দেখবে যে বাচ্চাদের ভালো স্কুল আছে কিনা, একটা শপিং মল আছে কিনা, একটা পার্ক আছে কিনা। শহর বানাতে হবে। তাছাড়া যেটা আমরা বাম এবং তৃণমূল না পারার জন্য আঙুর ফল টক, এমএসএমই বিরাট বড় ফ্যালাসি। এমএসএমই তৈরি হয় একটা বড় ইন্ডাস্ট্রির ছত্রছায়া। কেউ কাঁচামাল জোগাড় দেয়, কেউ প্রসেসিং করে, এই হিসেবে। তো অনেকে বলবে জার্মানিতে তো হয়েছে। জার্মানিতে যে স্মল স্কেল ইন্ডাস্ট্রি, মিটল স্টান্ড বলে, ওগুলো আমাদের অনেক বড় বড় সমান। হ্যাঁ, আমাদের এমএসএমই ওদের এমএসএমই এক নয়। এখানে আমরা ভাবলাম না সব বোসবাবু তার লেদ মেশিনে সবকিছু করে ফেলবেন, সেটা সম্ভব নয়। তা কিছু বড় বড় ইন্ডাস্ট্রি আনতেই হবে, এবং তারা আসবে যখন বুঝবে এখানে পয়সা বানানো যায়। আমার তো বলার ইচ্ছে যে এসব পয়সা বানাও, করুণা করতে হবে না, কোনো করুণার দরকার নেই। তুমিও পয়সা বানাও, আমিও পয়সা বানাও। আমি খেটে খুটে করবো, চাকরি করে, জিনিস বিক্রি করে, জিনিস কিনে, তুমি ম্যানুফ্যাকচার করো। ওয়েলথ ক্রিয়েটারদের প্রতি বাঙালির এই অবিশ্বাস বা একটু রূঢ়ভাবে বললে ঘৃণা, এটাকে মানে ওই স্বাধীনতা পর থেকেই পশ্চিমবঙ্গের একটা কমন ফেনোমেনা। ব্যবসায়ীদের বিয়ে দিতে চায় না মেয়েকে, এখনো আছে। সরকারি কেরানি হলে ভালো। সেটা ঘৃণা নয়, ওইটা বোধহয় তুমি একটু বাঙালির বুদ্ধিকে আহ, অবমাননা করছো। ব্যবসায়ী আজকে লক্ষ টাকা রোজগার করে, কালকে দেউলে হয়ে যাবে কিনা। কেরানির সাথে যদি বিয়ে দিই জানি 35,000 টাকা মাসে মাসে আসবে, তারপর পেনশনও পাবে। যাই হোক, ঘৃণার ব্যাপারে যেটা বলছো, বাঙালির ইতিহাসে দীনেশ সেনের বৃহৎবঙ্গ পড়লাম রিসেন্টলি, একটু একটু পড়েছি, পড়িনি বললে মিথ্যে কথা বলা হবে। তাহলে ইন্টেলেকচুয়ালিজম এবং আধ্যাত্মিকতা, এতে তো পয়সার প্রতি একটা অনীহা থাকবেই। মন্দির বানাবার সময় বড় লোকের কাছে যাব, যে দাও পয়সা, কিন্তু পয়সা নিয়েই তারপরে চেয়েও বানিয়া বৈশ্য, আমি ব্রাহ্মণ, ওটা তো থাকবেই।
ওইটা একটা ঐতিহাসিক এমন এই ধরনের সামাজিক একটা যে ভ্যালিউস পাল্টাতে অনেক সময় লাগে, কিন্তু পাল্টেছে তো। আগে আমাদের বাপ কাকা দাদুরা যতটা কার কি জাত নিয়ে ব্যস্ত ছিল, তুমি অর্কপ্রভ রায় তো আমি তোমার জাতও জানি না, জাত জানতেও চাই না। এখন ছেলে মেয়ে বিয়ে করছে কোনো দেখছে, কে যে কাকে বিয়ে করছে বাপ মারও কে নেই। সুতরাং ভ্যালিউস চেঞ্জ, সামাজিক চেঞ্জ হচ্ছে। তাহলে একটা ইনগ্রেইন রয়ে গেছে, কোনো বাপ মাকে যদি জিজ্ঞেস করো কি চাও, ছেলে পিএইচডি করুক না 50 লাখ টাকার মালিক হোক, আমার কিছু বাঙালি বলবে পিএইচডি হোক, 50 লাখ টাকার দরকার নেই। ওই সম্পদকে শ্রদ্ধা, হয়তো ঘৃণাটা গেছে, শ্রদ্ধা এখনো বেশি তৈরি হয়নি। কিন্তু ডক্টর লাহিড়ী, এই বাংলাতেই দেশভাগের আগে ইংরেজ আমলে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর ছিলেন, রামদুলাল সরকার ছিলেন, তারপরে সেটা বীরেন বাবু স্বাধীনতার ছিলেন। বহু আগে, হ্যাঁ, সেটা জাহাজের ব্যবসা করে ফেললেন দ্বারকানাথ বাবু, কিন্তু কোনো ব্যবসাতেই টেকেনি। কিন্তু টেকেনি। দ্বারকানাথ ঠাকুরই বলো, রামদুলাল সরকারই বলো, এক দুই জনের কোনো রসচাইল্ড পশ্চিমবঙ্গে দেখা হয়নি। দেখা যায় না। ঠিক। কারণ আমি আর কার নিন্দে করবো, আমার নিজেরই তো ওই বাঙালিকে যদি জিজ্ঞেস করো কি করবি, পয়সা, তারপর তারপর আরাম করে বসবো, মানে পয়সা করে যে ব্যবসা হবে, তারপর আরো পয়সা করবো। ওই যে ওয়েবারের আছে না প্রোটেস্ট্যান্ট এথিক, পয়সা বানাচ্ছ, ম্যাক্স ওয়েবার, পয়সা বানাচ্ছ আরো দুটো রসগোল্লা খাবে বলে না, রসগোল্লা যথেষ্ট খাচ্ছ, পয়সা বানাচ্ছি পয়সা আছে বলে, সুযোগ আছে করছি। সেটাই, মানে পয়সা বানাবো, আরাম করবো, ওয়েলথ মাল্টিপ্লাই করবো, পয়সা বানিয়ে আরাম করবো, আরাম করব, আর পয়সা আর বানাবো না। এটা যে একটা সাইকেল, যেটা চালাতেই হবে সেটা নেই। কয়েকদিন আগে একটা বেসরকারি খুব নামকরা প্রতিষ্ঠান, সারা ভারতেই তার নাম জানেন, ইচ্ছে করে নামটা বললাম না, তার চেয়ারম্যান বললেন যে সারা ভারতবর্ষ জুড়ে তার কনস্ট্রাকশনের কাজ করে, কর্মী পাওয়া যাচ্ছে না। কারণ এই ভাতা নিজে পাচ্ছে, বাড়ির লোকজন পাচ্ছে, এলাকাতে থাকছে, কাজ করবে না, কনস্ট্রাকশনের কাজ বন্ধ করে দিতে পারত, 3 মাস করে চলে যাচ্ছে বাড়িতে। এর থেকে মুক্তি কি করে হবে? কিছু লেবার ইকোনমিস্টরা মনে করে যে এই ভাতা, ওইটা অ্যাট দি মার্জিন ইনসেন্টিভ নষ্ট করে। আমার কেমন ধারণা যে শুধু 1500 টাকা, যেহেতু এটা একটা তৃণমূলের একজন নেতা তো বলেই দিয়েছে যে এতে তো সংসার চলবে না, একটা পান বিড়ি গুটকা খাওয়ার পয়সা হলো। তা মনে হয় না 1500 টাকা পাচ্ছে বলে লোকে চাকরি চাকরি ছেড়ে দিয়ে সব বসে যাবে বাড়িতে। এমনি মার্জিন তো ইফেক্ট হবেই, কিন্তু তার থেকেও বেশি যেটা হচ্ছে যে স্কিলড ওয়ার্কার্স কম পাওয়া যায়। আমি বাড়িঘর দেখি বানানো, একটা বাড়িও বানিয়েছি কলকাতায়, তো এই রাজমিস্ত্রিদের দেখতাম, তুমি রাজমিস্ত্রির কাজ করতে পারবে না, আমিও পারবো না। ওই ওলন্দারি দিয়ে দেখে তারপর কতটা দিতে হবে, কোন ইটটা কোথায়, কোয়াইট স্কিলের কাজ। এটা নয়, এমন নয় যে ইঞ্জিনিয়ারিং এ পিএইচডি হয়েছে, কিন্তু বহুদিনের অভিজ্ঞতা। একটা ভালো রাজমিস্ত্রি আর একটা বাজে রাজমিস্ত্রির মজুরিতেও তফাৎ আছে। তো এই যে ব্যবসায়ী বলছিলেন, উনি হয়তো সেই ভালো রাজমিস্ত্রি খুঁজছেন। আর রাজমিস্ত্রির আরেকটা যেটা হচ্ছে, কিংবা মজুরের, স্কিল মজুরের সারা ভারতবর্ষে ডিমান্ড, শুধু পশ্চিমবঙ্গে না, সারা ভারতবর্ষে। আর যেহেতু মজুরির তফাৎ আছে, বাঙালি বাড়ি ছাড়তে চায় না, কিন্তু একটু পরে লোভ হয় যে ওখানে পাচ্ছি দিনে 1200 টাকা, এখানে পাচ্ছি মোটে 600 টাকা, ভালো রাজমিস্ত্রির ভালো দর, ঠিক। মার্বেল যে লাগাবে তার তো আরো ভালো দর আছে, তো তারা চলে যায়। এসো আমার ঘরে এসো বললেও আসে না।
তো 1500 টাকায় হয়তো একদিন মার্জিন একটা ইফেক্ট হতে পারে, বাট সামান্য। কারণ মাসে 1500 টাকা মানে তো দিনে 50 টাকা। 50 টাকায় তো আমার মনে হয় শ্যামবাজারে গেলে কোনো রকম হয়তো সকালে লুচি ছোলার ডাল পাবো, তার বেশি কিছু পাবো, একটা রসগোল্লা হয়তো পাবো, তার বেশি বড় জোর বড় জোর দিনে সারাদিনে খাওয়া হবে না 50 টাকায়, একারও হবে না। একারণ হবে না। আমার শেষ প্রশ্ন আপনার কাছে, আমি খুব সচেতনভাবে ওই শব্দবন্ধটা ব্যবহার করি, গড ফরসেকেন কান্ট্রি, ঈশ্বর পরিত্যক্ত বঙ্গদেশ। তাহলে এই উপমা থেকে পশ্চিমবঙ্গকে মুক্ত করতে হলে আপনার প্রেসক্রিপশন কি? না, ঈশ্বর পরিত্যক্ত, এইখানে জন্ম নিয়েছে। আমি ভাবি অনেক সময় যে কি করে জন্ম নিল রামকৃষ্ণ, বিবেকানন্দ, চৈতন্য। চৈতন্য তো মানে একটা বিশাল ব্যাপার। চৈতন্য আন্দোলন। চৈতন্য বোধহয় কাল না পরশু ওর ছিল, জন্মদিন ছিল। তো গড ফরসেকেন নয়, খুব কমপ্লেক্স লোক। আমরা জাতি হিসেবে খুব কমপ্লেক্স। আমাদের মধ্যেই বেরোয় রবীন্দ্রনাথ, আমাদের মধ্যেই বেরোয় দ্বারকানাথও বেরোয়, আবার রামকৃষ্ণও বেরোয়। তো এখানে চেঞ্জ হবে, আমি ইটার্নাল অপটিমিস্ট। সুতরাং বাঙালি আবার এগোবে, কোনো সন্দেহ নেই। এটা সাময়িক একটা প্রেসক্রিপশনটা কি আপনার? প্রেসক্রিপশন হচ্ছে দরিদ্র নারায়ণের সেবা যেরকম করতে হবে, যারা ভালনারেবল তাদের যেমন সাহায্য করতে হবে, দীর্ঘমেয়াদী উন্নয়নের থেকে চোখ ফেরানো যাবে না। কিন্তু আমরা Focus. উই শ্যাল অল বি ডেড। লং তাই যদি বলো তাহলে চলে যাও হরিদ্বারে, যে উপাসনা করো। আমরা খুব মেটেরিয়ালিস্টিক চারবাকপন্থী লোক। এই যে এটা যখন করছি তখন তো আর করবো না, সন্ন্যাসের কথা বলবো না। সন্ন্যাসের কথা যদি বলতে হয় তাহলে যাই, লেটি পরে চলে যাই হিমালয়ে, কোনো আপত্তি নেই। তো যেখানে নাচতে নেমে তো আর লজ্জা করে লাভ নেই। এটা হচ্ছে মেটেরিয়ালিস্টিক পারসিউট। আর ওতেও আবার আমার যদি একটা ভালো আধ্যাত্মিক সংঘ বানাতে হয়, বুদ্ধদেবের সঙ্গের সময় সবাই যদি বিক্রি হয়ে যেত, ভিক্ষেটা দেবে কে? ঠিক। তো আধ্যাত্মিক ভাবও যদি তুমি করতে চাও, তাইলেও একটা আধিভৌতিকই তো বলে এটাকে, আধিভৌতিক উন্নতিও করতে হবে, নাহলে আধ্যাত্মিক উন্নতি হবে কি করে? তো শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো, আর দুর্নীতি মুক্ত প্রশাসন, আইন শৃঙ্খলা। ওটা ভীষণ ইম্পর্টেন্ট। আইন শৃঙ্খলা না হলে, অ্যাডাম স্মিথ এক জায়গায় বলেছে, সবকিছু আমরা করে নিতে পারি মানুষ, খালি আইন শৃঙ্খলা সরকারের দিতে হবে। আইন শৃঙ্খলায় যদি স্লিপেজ হয় খুব মুশকিল। এখানে কি স্টেটাস বিদা যাবে? হয় না, খুব ইফেক্টিভ স্টেট, এমন ইফেক্টিভ যেটা বেশি ইফেক্টিভ হয়ে যাচ্ছে। তাহলে নতুন আইডিয়া কি, সেটাও তো লাগবে। না, এ তো কোনো হবে না, মানে অভিনব আবিষ্কার কিছু নেই। এটা এই পথে মহাজন যে নাগাতা সপন্থা, সব দেশগুলো তরুণ করেছে। যুদ্ধের পরে জাপান, জার্মানি, তারপর NICs, নিউলি ইন্ডাস্ট্রিয়ালাইজ কান্ট্রিজ, হংকং, সিঙ্গাপুর, কোরিয়া, তাইওয়ান, তারপর চীন। তো ওই মহাজনের গতা পন্থাতে যেতে হবে। শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো এবং আইন শৃঙ্খলা, দুর্নীতিমুক্ত। কোরিয়ায় তো কতগুলো প্রেসিডেন্ট জেলে গেল, কারুর ছাড়াছাড়ি নেই। চীনের কথা বললেন, আমি জাস্ট এক লাইন আপনার কাছে জানতে চাইবো, চীনের প্রগতি তো চোখ ধাঁধানো, কিন্তু মাও জামানার অনেক কিছু ইয়াংসির জলে ভাসিয়ে দিয়েছে চীনের নয়া প্রজন্মের নেতারা। আমরা কি পারবো সেটা? দেখো, মাও সেতুং এর পরে আমি মনে করি মাও সেতুং এর পিরিয়ডটা চীনের পক্ষে খুব সুখপ্রদ হয়নি। চীনের জন্ম হলো ডেং শাওপিং এর সঙ্গে, তারপর একজন প্রাইম মিনিস্টার ছিল জু রংজি। জু রংজির আমি খুব অনুরাগী। ওদের একটা জিনিস আমার মনে হয়, ডেং শাওপিং এর থেকেই they've been blessed with many great leaders. ডেং এর সম্বন্ধে কোনো
দুর্নীতির অভিযোগ তো আসে না, ছেলে মেয়েকেও কিছু বানিয়ে দিয়ে যায়নি। আমরাও ভালো ভালো নেতা পেয়েছি নিশ্চয়ই। তাহলেও চীনের কথা বললে মনে হয় যে মাও এর যোগ দিয়ে কালচারাল রেভলিউশনই হোক বা গ্রেট লিপ ফরওয়ার্ডই হোক, ওগুলো তো সব ক্ষতিকারকই হয়েছে। কত লোক মারা গেছে। অমর্ত্যবাবু তো বই লিখেছেন ওর উপর, ওরা দুর্ভিক্ষে মারা গেছে। তো যাই হোক, চীন এখন তো এগিয়ে চলেছে। আমরাও আছি, পেছন পেছন আছি। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ।